নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারোই মধুবন্তীর সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। শুরুতেই যে বড় খবরে আমরা নজর রাখবো, সুপ্রিম কোর্টে পিছলো সন্দেশখালীর শুনানি। সন্দেশখালীর ঘটনার তদন্ত চলবে, মামলা মুলতবির জন্য তদন্ত কিন্তু থেমে থাকবে না, এমনটাই জানিয়েছে আজ শীর্ষ আদালত। পাশাপাশি জানানো হয়েছে গরমের ছুটির পর মামলার পরবর্তী শুনানি হবে, এমনটাই জানানো হয়েছে। সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে রাজ্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্ট, আমরা জানি, এবং সেই সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করেই কিন্তু শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার একদিকে, তার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদও। একদমই সন্দেশখালীর ঘটনার তদন্ত চলবে, মামলা মুলতবির জন্য তদন্ত থমকে যাবে না, জানালো শীর্ষ আদালত। গরমের ছুটির পর মামলার পরবর্তী শুনানি। সিবিআই তদন্তকে একেবারে চ্যালেঞ্জ করে রাজ্য সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, এবং রাজ্যের করা সন্দেশখালী মামলা 3 মাসের জন্য মুলতবি। তদন্ত প্রক্রিয়া যেমন চলবে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। একেবারেই মধুবন্তী, একদিকে যেমন আমাদের এসএসসি মামলার দিকে নজর থাকবে, তেমন তার পাশাপাশি কিন্তু আজ সন্দেশখালী মামলাতেও কিন্তু আমাদের নজর থাকবে, এবং এই মামলাতেই যেমনটা জানানো হয়েছে গরমের ছুটির পরই মামলার পরবর্তী শুনানি হবে। সুপ্রিম কোর্টে পিছলো সন্দেশখালী শুনানি। সন্দেশখালীর ঘটনার তদন্ত চলবে যদিও, কিন্তু মামলা মুলতবির জন্য তদন্ত থমকে থাকবে না, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়, আর বিস্তারিত জেনে নেব পল্লবের কাছ থেকে। পল্লব, একটা বিষয় জানতে চাইবো, শীর্ষ আদালত আজকে যে নির্দেশ দিয়েছে সে বিষয়ে ঠিক কি জানা যাচ্ছে, তোমার কাছে কি খবর রয়েছে? তদন্ত প্রক্রিয়া যেমন চলছে এমনটাই তো জানিয়েছে সুপ্রিম কোর্ট। রাইট, এটা এই তদন্তটা চলছে কলকাতা হাইকোর্টের তদারকিতে। সেই তদন্তটা যেরকম চলছে সেই রকমই চলবে, এটা জানিয়ে দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের জিজ্ঞাসাটা ছিল মূলত একজন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে চলা তদন্ত, সেখানে রাজ্য কেন সেইটা নিয়ে সুপ্রিম এতে আসছে। সেখানে রাজ্য সরকার জানায় যে তাদের হাতে বেশ কিছু নতুন তথ্য এসছে যেগুলো তারা সুপ্রিম কোর্টকে দেখাতে চায়, কিন্তু সুপ্রিম কোর্ট এই মুহূর্তে তদন্তে কোন রকম হস্তক্ষেপ করতে রাজি নয়, যে কারণে জানিয়ে দিয়েছে জুলাই মাসের সেকেন্ড উইকের আগে শুনানির কোনো সম্ভাবনাই নেই। ধন্যবাদ পল্লব। কথা বললাম আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। অর্থাৎ যে বিষয়টা স্পষ্ট হলো স্বর্ণালী, রাজ্যের করা সন্দেশখালী মামলা 3 মাসের জন্য মুলতবি রইল, তদন্ত প্রক্রিয়া যেমন চলবে শীর্ষ আদালত জানিয়ে দিল। একদমই মধুবন্তী, আমরা দেখেছি এই যে সন্দেশখালী মামলা, আমরা দেখেছি গত ফেব্রুয়ারি মাসে কিন্তু টানা বারে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। একাধিক অভিযোগ সামনে এসেছে, মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ যেমন সামনে এসেছে, তার পাশাপাশি জমি কেড়ে নেওয়ার অভিযোগও সামনে এসেছিল, এবং সেই ঘটনাতেই কিন্তু সিবিআই এর উপর তদন্তভার দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট। তারা কিন্তু সেই তদন্তভার দিয়েছিল, এবং তার পরবর্তীতেই আমরা দেখেছি এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এবার কিন্তু সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি পিছলো। একদমই সন্দেশখালীতে সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্য, এবং রাজ্যের মামলার শুনানি মুলতবি রাখলো সুপ্রিম কোর্ট আজ। পাশাপাশি হাইকোর্টের রায় এখনই হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী অভিষেক মানু সিংভির সওয়াল ছিল যে এই মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি রাজ্যের হাতে এসেছে, মামলাটি 2-3 সপ্তাহের জন্য মুলতবি রাখার আবেদনও জানান তিনি। আর এরপরই বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চের মন্তব্য যে এই মামলায় মহিলাদের উপর নির্যাতন, জমি কেড়ে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। এরপর জুলাই মাসের 2য় সপ্তাহ পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি রাখার জন্য জানায় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। তবে শীর্ষ আদালত জানিয়ে দেয় যে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে বলে তদন্ত প্রক্রিয়া কিন্তু বন্ধ থাকবে না, ব্যাহতও হবে না। একেবারেই মধুবন্তী, অর্থাৎ আজই জানা গেল যে সুপ্রিম কোর্টে যে সন্দেশখালী মামলা, সেখানে কিন্তু সেই সন্দেশখালী মামলার শুনানি কিন্তু এবার পিছলো। অর্থাৎ আমরা দেখেছি গত 5ই জানুয়ারি যখন ইডি যখন শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত অভিযান করতে যায়, সেই সময় কিন্তু আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের, এবং তার পরবর্তীতেই ফেব্রুয়ারি মাস জুড়ে টানা সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছে একাধিক অভিযোগের প্রেক্ষিতে, এবং সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু কলকাতা হাইকোর্ট তারা কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। যদিও সিবিআই তদন্তকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার পরবর্তীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, এবং সেই মামলাতেই কিন্তু এবার শুনানি পিছলো, এমনটাই জানা যাচ্ছে। আজ বিচারপতি বি.আর. গাভাই এবং তার সঙ্গে বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চের মন্তব্য, এই মামলায় মহিলাদের উপর নির্যাতন এবং জমি কেড়ে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে।
এরপরে জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এই মামলার শুনানি মুলতবি রাখার কথা জানিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। রাজ্যের করা সন্দেশখালী মামলা 3 মাসের জন্য মুলতবি, তদন্ত প্রক্রিয়া যেমন চলছে চলবে, যেমনটা তুমি বলছিলে স্বর্ণালী, এমনটাই শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টে রাজ্যের এই মামলার শুনানি চলছে এবং মুলতবি রইল 3 মাসের জন্য। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুল বাবু, এবার সুপ্রিম কোর্টের সন্দেশখালী মামলার যে শুনানি তা পিছলো এবং যদিও সিবিআই তদন্ত কিন্তু জারি থাকবে এমনও বলা হয়েছে, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইবো। দেখুন, প্রথম কথা হচ্ছে যদি রাজ্য সরকারের বিন্দুমাত্র মানবতাবোধ থাকতো, লজ্জাবোধ থাকতো, তাহলে সন্দেশখালী নিয়ে আর এক পাও এগোনো উচিত ছিল না। সুপ্রিম কোর্টে গিয়ে আবার একটা বড় ধাক্কা খাবে। একটা তো খেলো, এটা তো রাজ্য সরকারের একটা বিপর্যয় মনে করি যে 3 মাস মামলা চলবে কিন্তু তদন্ত চলতে থাকবে। তার মানেটা কি দাঁড়ালো? সেই চোরদের ধরবে, সেই রেপিস্টদের ধরবে, সেই অস্ত্রশস্ত্র উদ্ধার করবে, যা চলছিল তাই চলবে। অতএব আমি মনে করি যে এখনো এই সরকার উগ্রপন্থী সমাজ বিরোধীদের সাথে মিলে চলার চেষ্টা বন্ধ করুক। সেটা বাংলার পক্ষে লাভ, ওদের পক্ষেও। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। সন্দেশখালীতে সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্যের মামলার শুনানি মুলতবি রাখল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বড় খবর, পাশাপাশি জানিয়ে রাখি হাইকোর্টের রায় এখনই হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবীর সওয়াল এটাই ছিল যে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ নথি এবং যে তথ্য রয়েছে তা রাজ্যের হাতে এসেছে। মামলাটি 2-3 সপ্তাহের জন্য মুলতবি রাখার আবেদন যেমন জানানো হয়, তখনই বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলায় মহিলাদের উপর নির্যাতন এবং জমি কিনে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে উল্লেখ করেন। এরপরই এই মামলার মুলতবির নির্দেশ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিকাশবাবু, রাজ্যের করা সন্দেশখালী মামলা 3 মাস মুলতবি, তদন্ত প্রক্রিয়া যেমন চলছে চলবে জানিয়ে দিল শীর্ষ আদালত। কিভাবে দেখছেন বিষয়টিকে, যদি একটু ব্যাখ্যা করেন। এটা খুব স্বাভাবিক ছিল, তো রাজ্য সরকারই খানিকটা সময় চেয়েছেন বলে যতটুকু আমি শুনতে পেরেছি। রাজ্য সরকার জানেন যে তাদের আবেদনের পেছনে কোনো রকম জোরালো যুক্তি নেই। তারা আবেদন করার জন্য আবেদন করেন, সরকারি খরচে দিল্লি বেরিয়ে আসেন, এই পর্যন্তই। তা না হলে সন্দেশখালী তদন্তে সিবিআই তদন্ত করলে রাজ্য সরকারের আপত্তির কি কারণ থাকতে পারে? রাজ্য সরকারের তো আপত্তি কোনো কারণ থাকতে পারে না, কিন্তু এই তদন্তের পেছনে দুর্বৃত্তদের খুঁজে বার করা। এখন রাজ্য সরকার আবেদন করে প্রকৃতপক্ষে নিজেদের অবস্থানটাকে অনেক খেলো করে দেন। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বললাম এবং যে গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি, রাজ্যের করা সন্দেশখালী মামলা 3 মাসের জন্য স্থগিত, তদন্ত প্রক্রিয়া যেমন চলছে চলবে, এমনটাই শীর্ষ আদালত জানালো। একদমই মধুবন্দী, আমরা জানি যে সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং সন্দেশখালীতে আমরা দেখেছি গত ফেব্রুয়ারি মাস থেকে টানা একাধিক অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের মধ্যে জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতনের ঘটনার অভিযোগ সামনে এসেছে এবং সেই ঘটনায় কিন্তু তদন্তের ভার সিবিআই এর হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এবার সেই রায়কে চ্যালেঞ্জ করেই কিন্তু রাজ্য সরকার তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সেই মামলার শুনানি পিছলো। আজ মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ কেন্দ্রের ভগবানগোলায় সভা করবেন তিনি, তার পাশাপাশি জঙ্গিপুর কেন্দ্রের খড়গ্রামেও সভা করবেন তৃণমূল সুপ্রিমো। বিজেপি কংগ্রেসের মোকাবিলায় ঠিক কি বার্তা দেন এই সভাগুলি থেকে অবশ্যই নজর থাকছে। আজকে কর্মসূচি নির্বাচনের তৃণমূল নেত্রীর 2টি সভা, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে ভগবানগোলায় মুর্শিদাবাদ কেন্দ্র, সেখানে যেমন সভা রয়েছে, জঙ্গিপুর কেন্দ্রের খড়গ্রাম সেখানেও সভা করবেন তৃণমূল নেত্রী এবং আজকের সভা থেকে ঠিক কি বার্তা দেন সেদিকে নজর থাকছে। একেবারেই আপনাদের জানিয়ে রাখি, আগামী 7ই মে অর্থাৎ তৃতীয় দফার ভোট রয়েছে মুর্শিদাবাদে এবং শুধুমাত্র মুর্শিদাবাদ কেন্দ্রই নয়, মুর্শিদাবাদ কেন্দ্র, জঙ্গিপুর কেন্দ্র এবং তার পাশাপাশি রয়েছে ভগবানগোলা যে উপনির্বাচন, ভগবানগোলা যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু উপনির্বাচন রয়েছে। আপনারা জানেন বিধায়ক ইদ্রিস আলীর মৃত্যুর কারণে সেখানে এবার সেই ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে এবং সেখানেই আজ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সেই সভা থেকে কি বার্তা দেবেন তিনি, অবশ্যই সেখানে নজর থাকছে। জঙ্গিপুরের খড়গ্রাম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষ, কথা বলবো অভিজিতের সঙ্গে। অভিজিৎ, সবার প্রস্তুতির ছবি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ?
দলের প্রস্তুতি চলছে, কারণ কিছুক্ষণের মধ্যেই কিন্তু খড়গ্রামের নগরের যে মডেল স্কুল রয়েছে, মডেল স্কুলের মাঠে কিন্তু সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেদিকে লক্ষ্য রেখে একদিকে যেমন প্রশাসনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি কিন্তু যেহেতু এটা নির্বাচনী জনসভা, খলিলুর রহমান যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে, তার হয়ে প্রচার করতে আসছেন। ফলে রাজনৈতিক নেতৃত্ব সহ যাদের কর্মী সমর্থক রয়েছে তারাও কিন্তু কাতারে কাতারে ভিড় জমাতে শুরু করেছে সভাস্থলে। দেখো, জঙ্গিপুরের যে লোকসভা আসনটা রয়েছে সেটা কিন্তু গতবারই কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবারেও সেই আসন ধরে রাখার জন্য কিন্তু একাধিক রণকৌশল রণনীতি ঠিক করেছে দলের পক্ষ থেকে। আজকে যেটা বিশেষ যেটা সভা করা হচ্ছে মুখ্যমন্ত্রীকে নিয়ে, এর ফলে দেখো যে এই জঙ্গিপুর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কিন্তু একাধিক ইস্যু রয়েছে। একদিকে যেমন গঙ্গা ভাঙন রয়েছে, অন্যদিকে বিড়ি শিল্প রয়েছে, এছাড়াও পরিযায়ী শ্রমিক যারা আমাদের এই মুর্শিদাবাদ জেলা থেকে বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন জায়গায় কাজ করে, সেটা কিন্তু একটা বড় ইস্যু এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। ফলে একদিকে যেমন রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছে, কর্মী যারা রয়েছে, তারা যেমন মুখিয়ে আছে যে দলনেত্রী অর্থাৎ দলের সুপ্রিমো এসে তাদেরকে কি নির্দেশ দেয় এই আসন ধরে রাখার জন্য। পাশাপাশি কিন্তু যারা গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার মানুষ, যারা বিড়ি শিল্প দীর্ঘদিন থেকে বিড়ি যারা শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের যে পারিশ্রমিক বৃদ্ধির যে বিষয় সেটা যেমন ছিল, এছাড়াও দেখো যে বিভিন্ন পরিযায়ী শ্রমিক তাদেরকে রাজ্যে ফিরিয়ে নিয়ে এসে কর্মসংস্থানের যে বিষয় বারবার রাজনৈতিকভাবে চাপানুতোর সৃষ্টি হয়েছিল এই মুর্শিদাবাদে। মুখ্যমন্ত্রী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো এসে আজকে কি তাদের জন্য বার্তা দেয় এবং এই আসন ধরে রাখার জন্য, অর্থাৎ খলিলুর রহমান যিনি গতবারের সাংসদ ছিলেন, তিনি এবারে আবার পুনরায় মনোনয়ন পেয়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে। ফলে এই আসন ধরে রাখতে যে কি রণকৌশলের কথা দলের সুপ্রিমো বলেন, সেদিকেই তাকিয়ে কিন্তু দলের নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা। পাশাপাশি যেটা সাধারণ মানুষ, যারা সাধারণ ভোটার রয়েছে, তাদের ক্ষেত্রে আমি যেরকম বললাম যে গঙ্গা ভাঙন থেকে শুরু করে বিড়ি শিল্পের শ্রমবৃদ্ধি থেকে শুরু করে শ্রমিকের যে মূল্যবৃদ্ধি সেটা থেকে শুরু করে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছে তাদেরকে কর্মসংস্থানের যে কথা বলা হয়েছিল সেটার দিকে তাকিয়ে কিন্তু সাধারণ ভোটাররাও। ধন্যবাদ অভিজিৎ, তুমি সবার দিকে নজর রাখো, কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই সেদিকে আমাদেরও নজর থাকছে। আপাতত ধন্যবাদ তোমাকে, কথা বললাম আমাদের প্রতিনিধি অভিজিৎ ঘোষের সঙ্গে। এখন সময় হয়ে গেছে একটু ছোট্ট বিরতি নেওয়ার। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, ভোটের আগে মুর্শিদাবাদে ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে যে এই বিস্ফোরণ রেজিনগরের পর বেলডাঙ্গায় বিস্ফোরণের জেরে উড়ে গেছে টালির ছাদ, বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা। একদমই তাই মধুবন্তী, আমরা জানি যে আগামী সপ্তাহ অর্থাৎ 7ই মে কিন্তু তৃতীয় দফার যে নির্বাচন রয়েছে সেখানে কিন্তু মুর্শিদাবাদ কেন্দ্রও রয়েছে এবং তার আগেই এবার মুর্শিদাবাদে ফের বিস্ফোরণের ঘটনা। এবার কিন্তু রেজিনগরের পর বেলডাঙ্গায় এবার বিস্ফোরণের ঘটনার সামনে আসছে, অবশ্যই সেদিকে নজর রয়েছে আমাদের। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি জানা যাচ্ছে এই বিস্ফোরণের ঘটনা থেকে এখনো পর্যন্ত, কি কি তথ্য পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, পুলিশ সূত্রে যেটা তথ্য পাওয়া যাচ্ছে যে এলাকায় যে বিস্ফোরণ হয়েছে সেখানে সকেট বোমার প্রচুর টুকরো পড়ে রয়েছে। তবে সকেট বোমা, বেশ কয়েকটি সকেট বোমা একসঙ্গে বিস্ফোরণ হয়েছে বলে মনে করছে পুলিশ। ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে। তবে এলাকাবাসীদের অভিযোগ যে আজকে সকালে তীব্র বিকট শব্দে সেখানে বোমা বিস্ফোরণ হয় এবং এলাকার আশেপাশে যে সমস্ত বাড়ি সেগুলি কেঁপে ওঠে। যে বাড়ি যেখানে বিস্ফোরণ হয়েছে পরিত্যক্ত এলাকায়, তার পাশে যে পাঁচিল ছিল সেই পাকা পাঁচিল ধসে পড়ে গেছে। পাশাপাশি কিছু এলাকার বাড়ি রয়েছে, বিভিন্ন রান্নাঘরের টালির ছাদ আছে, কিছু অংশ উড়ে গেছে, ফুটো হয়ে গেছে, ভেঙে গেছে, বিভিন্ন ইট পাটকেল ছুটে পড়েছে। অর্থাৎ বিস্ফোরণের তীব্রতা এতটাই প্রকট ছিল যে এই ঘটনা ঘটেছে। এলাকার মানুষ আতঙ্কিত। তাদের বক্তব্য যে ভোটের আগে, বিশেষ করে এটা বহরমপুর লোকসভার মধ্যেই হচ্ছে, বেলডাঙ্গার যেখানে ঘটনা ঘটেছে, এবং এই বিস্ফোরণ ভোটের আগে এইভাবে বোমা মজুত কারা করছে, সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক। যদিও ওই ঘটনার পর বাড়ির পাশে যারা ব্যক্তি ছিলেন, যারা মানুষ ছিলেন, তারা কিন্তু এই এলাকা থেকে পালিয়েছেন। তারা ভয়ে পালিয়েছেন বলে জানা গেছে। এলাকার মানুষের দাবি
যে যাদের বাড়ি তারা কিন্তু বোমা সেখানে মজুত করেনি বা রাখেনি, অন্য কেউ হয়তো বোমা মজুত করেছিল ফাঁকা জায়গা দেখে। তবে তোমাকে বলে রাখি, মুর্শিদাবাদে এর আগে অর্থাৎ গতকালকে রেজিনগরে 23টি বোমা উদ্ধার হয়েছিল, একটি এলাকায় বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছিল এবং আজকে এই বেলডাঙ্গায় এই বিস্ফোরণ, এবং এই বিস্ফোরণের ফলে কিন্তু এলাকার মানুষ যেমন আতঙ্ক, তাদের বক্তব্য যে দুষ্কৃতীরা বিভিন্ন জায়গায় বিশেষ করে পরিত্যক্ত এলাকায় বোমা পুঁতে রাখছে, বোমা মজুত করে রাখছে এবং তীব্র দাবদায় হয়তো বোমা বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তো বিষয় যেটা হচ্ছে যে তুমি জানো যে মুর্শিদাবাদের এর আগেও বহু বিস্ফোরণ হয়েছে এবং ছোট ছোট শিশুরা বল ভেবে খেলতে গিয়ে তারা আহত হয়েছে, হাসপাতালে ভর্তি হয়েছে, একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। তারপর লোকসভা নির্বাচনের আগে বোমা আরো যেখানে মজুত হচ্ছে সেখানে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হচ্ছে। একেবারেই কল্যাণ, অর্থাৎ ভোটের আগেই যে মুর্শিদাবাদে আবারও উত্তেজনার খবর সামনে আসছে সেটা বোঝাই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে কল্যাণ। বেলডাঙ্গার বিস্ফোরণের ছবি আপনাদের যেমন দেখালাম, এবার রেজিনগরের কথা শুরুতেই বলছিলাম, মুর্শিদাবাদের রেজিনগর, সেই বিস্ফোরণ প্রসঙ্গে দিলীপ ঘোষ তিনি কি বললেন, যিনি নির্বাচনের আগে বারবার মন্তব্য করেছেন এমনই যা রাজ্য রাজনীতিকে তোলপাড় করেছে এবং অবশ্যই তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তার বারবার মন্তব্য উঠে এসেছে। আজ কি বললেন এই বিস্ফোরণ কাণ্ড নিয়ে? বাংলা থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা। একবারই মধুবন্তী, অর্থাৎ বারে বারে আমরা দেখেছি দিলীপ ঘোষ কিন্তু একের পর এক মন্তব্য করেছেন তিনি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী, এবং এবার মুর্শিদাবাদের রেজিনগরের বিস্ফোরণের ঘটনা নিয়ে তিনি কিন্তু মন্তব্য করেছেন গুন্ডা ও জঙ্গিদের মুক্তাঞ্চল করেছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদে বোমা বারুদ মজুত হচ্ছে, রেজিনগরে বিস্ফোরণ প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কি বলেছেন দিলীপ ঘোষ শুনুন একবার। জেলা শোনাবো দিলীপ ঘোষ বিস্ফোরণ নিয়ে কি বলেছেন। আলাদা করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গ থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা করছে। কোনো আইন কানুন নিয়ম নীতি কিচ্ছু নেই ওখানে। বম বন্দুক যত দেখুন ওখানেই, বোমা বিস্ফোরণ ওখানে, যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি টেররিস্ট ইত্যাদি ওখানে লুকোয়। তো টিএমসি ওটাকে মুক্তাঞ্চল করে রেখে দিয়েছে, যা ইচ্ছা করো খালি ভোট দাও জেতাও। এর ফলে কি আছে, পশ্চিমবাংলার সুরক্ষাও চিন্তার বিষয়, বাংলাদেশের সুরক্ষাও একটা চিন্তার জায়গায় আছে। আর পশ্চিমবাংলার যে বদনাম হচ্ছে এর দ্বারা, তার জন্য টিএমসি দায়ী, গুন্ডা থেকে ওখানে পুষে রেখেছে। দিলীপ ঘোষ তিনি যে মন্তব্য করেছেন রেজিনগরের বিস্ফোরণ নিয়ে, আবারও তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেই তার বক্তব্য। তিনি একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন নির্বাচনে আবহে। তার মন্তব্য বাংলা থেকে মুর্শিদাবাদকে আলাদা করার চেষ্টা, তাই জন্যেই এমন ঘটনা, গুন্ডা ও জঙ্গিদের একেবারে মুক্তাঞ্চল করেছে তৃণমূল। এবং তিনি আরো বলেন যে মুর্শিদাবাদে বোমা বারুদ মজুত হচ্ছে। একদমই মধুবন্তী, অর্থাৎ এবার কিন্তু মুর্শিদাবাদে বোমা বারুদ মজুত করা হচ্ছে এমনই মন্তব্য যেমন করেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তার পাশাপাশি মুর্শিদাবাদকে বাংলা থেকে আলাদা করার চেষ্টা করা হচ্ছে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। এবার মধুবন্তী যে খবরের দিকে নজর রাখবো, আমরা জানি সারা দেশের সঙ্গে সঙ্গে রাজ্যেও প্রথম দফা এবং দ্বিতীয় দফার নির্বাচন শেষ হয়েছে এবং নির্বাচন শেষ হওয়ার পরেই অশান্ত শহর শিলিগুড়ি, বিজেপির স্থানীয় বুথ সভাপতি সহ বেশ কয়েকজন বিজেপি কর্মকর্তার বাড়িতে হামলা দুষ্কৃতীদের, এমনটাই অভিযোগ করা হচ্ছে। মাটিগাড়া সেখানে কলাই বস্তি এলাকার ঘটনা, হামলায় 2 মহিলা সহ 6 জন গুরুতরভাবে জখম হয়েছেন। হামলার ঘটনায় সরাসরি স্থানীয় তৃণমূল নেতা কৈলাস মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বুথ সভাপতি নন্দকিশোর ঠাকুর। একদমই মধুবন্তী, এবং যদিও এই অভিযোগ অস্বীকার করেছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস, তাদের যেমনটা দাবি রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে এই ঘটনাকে বিজেপি নেতৃত্ব। এই ঘটনার প্রতিবাদে মাটিগাড়ায় আক্রান্ত বিজেপির এবং এই ঘটনার যে প্রতিবাদ, সেই প্রতিবাদে বিজেপির ডাকে 12 ঘন্টার মাটিগাড়া বন্ধ, বিজেপির পথ অবরোধ। দেখতেই পাচ্ছেন সেই ছবি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।
এ বিষয়ে আমরা মধুবন্তী আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন মাটিগাড়া থেকে সরাসরি রিনা কুমার। রিনা, তোমার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো, আমরা জানি যে দার্জিলিং এর নির্বাচন কিন্তু অর্থাৎ দ্বিতীয় দফার যে নির্বাচন তা কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং ভোট পরবর্তী যে হিংসা তার ছবি কিন্তু কিছুটা হলেও সামনে আসছে এবং এই পরিস্থিতিতেই এবার বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। এখনো পর্যন্ত কি সেই বিক্ষোভটা চলছে? তার পাশাপাশি জানতে চাইবো তারা ঠিক কি দাবি জানাচ্ছেন। রিনা, একেবারেই দেখো যে দার্জিলিং লোকসভা কেন্দ্রে যে দ্বিতীয় দফার নির্বাচন তা আমরা দেখেছি কিন্তু অনেকটাই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তবে নির্বাচন শেষ হতে না হতেই কিন্তু এই যে নির্বাচনের পরে যে ভোট পরবর্তী হিংসায় কিন্তু একেবারে শহর শিলিগুড়ি সংলগ্ন যে মাটিগাড়া রয়েছে তা কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং যা অভিযোগ রয়েছে যে বিজেপির যে বুথ সভাপতি তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তৃণমূল দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালিয়েছে এবং তারপর থেকে কিন্তু গতকাল রাত থেকেই যে মাটিগাড়া সংলগ্ন যে থানা সংলগ্ন এলাকা রয়েছে তা কিন্তু উত্তপ্ত। প্রথমে যেখানে বিজেপির কর্মী সমর্থকরা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় সেখানে কিন্তু তারা অভিযোগ তোলে এবং তারা কিন্তু 12 ঘন্টা মাটিগাড়া বন্ধের ডাক দেয় এবং আজ সকাল থেকে কিন্তু যে সকাল 6টা থেকেই তারা সেই বন্ধের ডাক দিয়েছিল। তবে সেখানে দেখা যায় যে সকাল থেকে মাটিগাড়া যে সংলগ্ন এলাকা রয়েছে সেই এলাকার বাজারঘাট সমস্ত কিছুই কিন্তু খোলা ছিল। তবে পরবর্তীতে দেখা যায় যে মাটিগাড়া সংলগ্ন যে খাপরাইল মোড় রয়েছে সেখানে যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়ক পথ অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভে সামিল হয় বিজেপির কর্মী সমর্থকরা। পরবর্তীতে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলেও সেখান থেকে সরে গিয়েই কিন্তু তারা যে মাটিগাড়া থানা রয়েছে সেই থানার সামনে এবং মাটিগাড়া যে বাজার সেই বাজার মোড়ে কিন্তু তারা টায়ার জ্বালিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। তারপরে ফের একবার পুলিশের হস্তক্ষেপে তারা কিন্তু সেই বিক্ষোভ তুলে নেয়। তবে পরবর্তীতে দেখা যায় যে যেখানে জানালাম যে সকাল থেকে মাটিগাড়া বাজার সংলগ্ন যে এলাকা রয়েছে সেখানের কিন্তু যে দোকানপাট সমস্ত কিছু স্বাভাবিক দিনের মতনই খোলা ছিল। তবে বিজেপির কর্মী সমর্থকেরা তারা সেখানে গিয়ে তারা অনুরোধ করে তারা কিন্তু সেই দোকানপাট বন্ধ করিয়ে দেয় এবং এখনের যে পরিস্থিতি রয়েছে সেখানে কিন্তু কোনো রকম বিক্ষোভ না থাকলেও দেখা যাচ্ছে যে যানবাহন চলাচল একেবারে স্বাভাবিক রয়েছে। তবে বাজারের যে বাজার এলাকা যে রয়েছে মাটিগাড়া তার কিন্তু যে দোকানপাট সমস্ত কিছুই বন্ধ রয়েছে এবং ফের একবার জানাবো যে মাটিগাড়ার তুম্বাজোত সংলগ্ন যে কলাই বস্তি এলাকা রয়েছে সেই এলাকারই কিন্তু এই ঘটনা এবং গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে মাটিগাড়া সংলগ্ন এলাকা, যেখানে বিজেপির তরফ থেকে বারংবার অভিযোগ করে তীর ছোড়া হচ্ছে তৃণমূলের দিকে। সেদিকে কিন্তু তৃণমূলের যে মুখপাত্র রয়েছেন দার্জিলিং জেলার বেদব্রত দত্ত তিনি কিন্তু জানাচ্ছেন যে স্থানীয় এই ঘটনা, তবে যে বিজেপি রয়েছে তারা কিন্তু এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে এমনটাই অভিযোগ করা হচ্ছে। তার পাশাপাশি এই ঘটনায় কিন্তু এবার উত্তপ্ত হয়েছে মাটিগাড়া। ধন্যবাদ তোমাকে রিনা। আরো ভারতের সময় হয়ে গেছে আরো একটা বিরতি নেওয়ার। ফিরছে আরো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। জলের দাবিতে সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ পানিহাটি পুরসভার 34 নম্বর ওয়ার্ডের ঘটনা। একদমই মধুবন্তী, এবং যেমনটা জানা যাচ্ছে প্রচারে বেরিয়েছিলেন সৌগত রায়, বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল প্রার্থী। 6 দিন ধরে জল না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা। স্বাভাবিকভাবেই স্বর্ণালী এই যে গরম পড়েছে প্রবল তাপপ্রবাহ তার মধ্যে যদি কেউ জল না পান স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হবেন তারা এবং 6 দিন জল পাননি। জলের দাবিতে সৌগত রায় যখন প্রচারে গেছেন এলাকায় তাকে ঘিরেই বিক্ষোভ। একটা ট্যাঙ্কি দেয় না চৌত্রিশ নম্বর ওয়ার্ডে মহিলারা রাস্তা অবরোধ করেছে। এটা তো কিছু করতে হবে, ওরা বলছে লাইনে কাজ হচ্ছে। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে সৌগত রায়, দেখছেন সেই ছবি। স্থানীয় বাসিন্দারা একেবারে ঘিরে ধরে তাদের দাবি জানান। স্বাভাবিকভাবেই জল না পাওয়াতে তারা ক্ষুব্ধ কতটা সেই ছবি উঠে এলো। একেবারেই মধুবন্তী, এবং এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি জানা যাচ্ছে মূলত কি দাবিতে আজকে সৌগত রায়কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা? তার পাশাপাশি জানতে চাইবো সৌগত রায় তিনি বাকি আশ্বাস দিলেন।
দেখো, পানিহাটি পৌরসভার 34 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কিন্তু টানা 6 দিন ধরে যেটা স্থানীয় মানুষেরা অভিযোগ করেছেন সৌগত রায়ের কাছে, তারা জল পাচ্ছিলেন না এবং বাধ্য হয়ে আজকে যখন সেই রোড দিয়ে সৌগত রায় যাচ্ছিলেন, তারা খালি বালতি হাতে কিন্তু পথে নেমে বিক্ষোভ দেখায়। সৌগত রায়ের গাড়ি আজকে তারা বিক্ষোভ দেখায় এবং সৌগত রায়কে অভিযোগ করেন যে কেন এই জলের সমস্যাটাকে পানিহাটি পৌর অঞ্চল জুড়ে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু সৌগত রায় তিনি আশ্বাস দিয়েছেন যে 12টার পর কিন্তু সেই জল পরিষেবা স্বাভাবিক করে দেওয়া হবে 34 নম্বর ওয়ার্ডে। প্রয়োজনে পানিহাটি পৌরসভাকে তিনি ফোন করেন এবং পানিহাটি পৌরসভার যিনি সিআইসি রয়েছেন, জলের ডিপার্টমেন্ট সামলান তীর্থঙ্কর ঘোষ, তাকেও তিনি ফোন করেন। তাকে ফোন করে বলেন যে অবিলম্বে এখানে জলের ট্যাঙ্কি পাঠাতে এবং জলের যে সমস্যা দীর্ঘদিন ধরে টানা প্রায় 6 দিন ধরে যে জলের সমস্যা চলছে, সেই সমস্যা যেন অবিলম্বে মিটিয়ে দেওয়া হয় সেই ব্যবস্থা নিতে। এবং সৌগত রায় তার পুলিশ কর্মীদের বলেন যে এই মানুষগুলো যারা রয়েছে গরমে দাঁড়িয়ে বিক্ষোভ করে তাদের উপরে লাঠিচার্জ না করতে, বরং তাদের বুঝিয়ে সেই পথ অবরোধ থেকে সরিয়ে দিতে। এবং সৌগত রায় দীর্ঘক্ষণ তাদের সাথে কথা বলে তাদেরকে বোঝান, বুঝিয়ে মানুষকে কিন্তু সেই অবরোধ সরিয়ে দেন এবং যান চলাচলকে স্বাভাবিক করে দেওয়া হয় তারপরে। এবং তিনি আশ্বাস দেন যে আজকে দুপুর 12টার পর থেকে কিন্তু সেই অঞ্চলে জলের ট্যাঙ্কি পাঠানো হবে এবং জলের পরিষেবাকে স্বাভাবিক করে দেওয়া হবে, এমনই কিন্তু নিদান দেওয়া হয় পানিহাটি পৌরসভাকে। দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সৌগত বাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি আপনাকে ঘিরে ধরে বিক্ষোভ জলের দাবিতে, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়ার কথা ভাবলেন? না, আমি বাড়ি ফিরছিলাম, আমি দেখলাম অনেক মহিলা তারা রাস্তা অবরোধ করছে, বিজি রাস্তা, ভোলা মধ্যমগ্রাম রোড। তো আমি ওদের সাথে কথা বললাম, ওরা বললো কয়েকদিন জল পাচ্ছে না ওরা। আচ্ছা, তো আমি ওদের বুঝিয়ে বললাম যে আমি ব্যবস্থা নিচ্ছি। তখন 11:30 বাজে, আমি বললাম 12টা 12:30টার মধ্যে জল এসে যাবে। ওদের পাইপলাইনে কিছু রিপেয়ার হচ্ছিল, আর জলের গাড়িও পাঠাবার কথা বললাম, কেএমডি এর সাথেও কথা বললাম, ওরা বিক্ষোভ তুলে নিল। সৌগত বাবু, জলের গাড়ি কি গিয়েছিল বা ব্যবস্থা কি হয়েছে শেষ পর্যন্ত? আপনি কি খোঁজ পেয়েছেন? সেটা খবর নিতে হবে, আমি তো অন্য জায়গায় প্রোগ্রামে গিয়েছি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়, যাকে ঘিরে বিক্ষোভ, তার সাথেই আমরা কথা বললাম। তিনি যা বললেন আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল প্রার্থী। 6 দিন ধরে জল পাচ্ছেন না, এই প্রবল তাপপ্রবাহ, এই পরিস্থিতিতে ক্ষুব্ধ বাসিন্দারা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান, তাদের দাবি জানান। এবার যে খবরের দিকে নজর রাখছি আমরা, মধুবন্তে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ করা হচ্ছে, প্রতিবাদ করায় মারধরের অভিযোগও উঠেছে এবং অভিযোগের তীরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এবার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বসিরহাটের হরিডাঙ্গা এলাকার ঘটনা, যেখানে বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে দেওয়াল লিখন ছিল, আর যেটা অভিযোগ যে সেই দেওয়ালে কেউ বা কারা রং ঢেলে দেয়। একদমই মধুমন্তী, বিজেপির কর্মীরা তাদের হাতে নাতে ধরে ফেললে প্রথমে কথা কাটাকাটি থেকে শুরু হয় এবং তার পরবর্তীতেই বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে, এমনটাই অভিযোগ করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। আহতদের মধ্যে একজনকে ইতিমধ্যেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এই গোটা বিষয়টা সম্পর্কে আরো স্পষ্টভাবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যে ঘটনা ঘটেছে, যে অভিযোগ, পাল্টা অভিযোগ, একজন আহত যিনি চিকিৎসাধীন, ঠিক কি হয়েছে ঘটনাটা আরো একবার তোমার কাছে জানতে চাইবো। দেখো, উত্তর 24 পরগনার বসিরহাটে যে উত্তর বিধানসভা আছে, রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের যে খড়িডাঙ্গায়, ওখানে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির যে এবার বসিরহাটের লোকসভা প্রার্থী রেখা পাত্রের সমর্থনে দেয়াল দেখছিল, সেই দেয়ালে অতর্কিত রং ঢেলে দিয়ে সেই নষ্ট করে দেয়। এই পরে তখন দুপক্ষের মধ্যে বচসা গন্ডগোল বেঁধে যায়। বিজেপি বিশেষ করে যে অভিযোগটা করেছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর আশঙ্কায় হামলা চালায়, বেধড়ক মারধর করে। ইতিমধ্যে কালীপদ বাছার বলে একজন বিজেপি সমর্থক গুরুতর জখমে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাত রয়েছে। পাশাপাশি আজকে সকালবেলায় রেখা পাত্র
সেই হাসপাতালে এসে আক্রান্তকে দেখতে আসে এবং বিজেপি আরো মুখপাত্র সহ একাধিক নেতৃত্ব হাসপাতালে এসে তার সঙ্গে কথা বলেন। কিন্তু ইতিমধ্যে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তারা বারবার জানিয়েছে বসিরহাট উত্তর বিধানসভা তাদের অত্যন্ত শক্তিশালী সংগঠন এবং এটা বিজেপি প্রার্থী রেখা পাত্রকে মেনে নিতে পারছে না দলের একটা অংশ, যার কারণে তারাই রং ঢেলে দিয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করতে এই ধরনের চক্রান্ত করছে। এতে লাভ হবে না। অভিযোগ পাল্টা অভিযোগে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য চলেছে। ইতিমধ্যে এই ঘটনার জেরে এলাকায় উত্তপ্ত হওয়ার পর থেকে এলাকায় এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন এই একের অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে এই নির্বাচনের মধ্যেই। ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। যেহেতু ওখানগর মাটিয়া থানার তোমার সমীর বাচার ওখান প্রধান, ওই প্রধানই এটা থেকে দাঁড়িয়ে থেকে ওনাদের উপরে মারধর করা হয়েছে, ওনার পুরো ফ্যামিলিটাকেই মারা হয়েছে। এরকম বিজেপি কর্মীর উপরে বয়স্ক মা বাবা প্রত্যেকের ওপরে মারধর করা হয়েছে এবং গ্রামের লোক ভয়ে বেরোতে পারেনি। প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে যে বেরোবে তাকেই মেরে দেওয়া হবে এবং ওনাকে জীবনে মেরে দেওয়ার চেষ্টাটাই চালানো হয়েছিলেন। দেখুন, ওনারা থানায় অভিযোগ এখনো অবধি করেছিলেন, কিন্তু যে মুহূর্তে করতে গেছিলেন সেই মুহূর্তে কোনো ব্যবস্থা নেয়নি, কিন্তু এখন নিয়েছেন। আর আশা করছি খুব তাড়াতাড়ি একটা বিহিত হবে, ব্যবস্থা করা হবে। আসল কথা, বিজেপি পার্টির মধ্যে একটা আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। বিজেপি পার্টির মধ্যেও আদি এবং 90 লড়াই চলছে। তারা রেখা পাত্রকে মানতে পারছে না প্রার্থী হিসেবে। আর যে জায়গার কথা বলা হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত শক্তিশালী সংগঠন। সেই সংগঠনের জোরে আমরা বসিরহাট উত্তর বিধানসভা থেকে মোর দ্যান 80,000 ভোটে লিড করব। সুতরাং যারা হালে পানি পাচ্ছে না তারা তৃণমূল কংগ্রেসকে মিথ্যা কালিমালিপ্ত করার চেষ্টা করছে রাজনৈতিক প্রচারে আসার জন্য, রাজনৈতিক কিছু লাভ নেওয়ার জন্য, কিন্তু তাদের সেই আশা পূরণ হবে না। না, সর্বৈব মিথ্যা। ওদেরকে রেখা পাত্রকে বসিরহাট উত্তরে খুঁজেই পাওয়া যাচ্ছে না। আমি বলছি তো, বিজেপি পার্টির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, শুধুমাত্র এইসব খবরের মাধ্যমে তারা প্রচারে থাকতে চায়। কৌশিক দত্ত, তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি। এবারে নজর রাখবো পরবর্তী খবরের দিকে। এবার ধুতি পরে গীতা হাতে কপালে তিলক কেটে সময় মেনে একতলেশ্বর মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের। একতেশ্বর মন্দিরে পুজো দিয়ে বাঁকুড়ার তামলি বাঁধ থেকে বাদ্যযন্ত্র সহ দলের নেতা কর্মীদের নিয়ে একেবারে র্যালি করে মাচানতলা যান সৌমিত্র। সেই ছবি এবার দেখাতে চলেছি। সেখান থেকে তিনি জেলা শাসকের অফিস চত্বরে যান মনোনয়ন পেশ করতে। একদমই মধুবন্তী, অর্থাৎ একেবারে অভিনব একটি পন্থা অবলম্বন কিন্তু করেছেন এই বিজেপি প্রার্থী। অর্থাৎ বাঁকুড়ার যে মন্দির রয়েছে একতেশ্বর মন্দির, সেখানে কিন্তু পুজো দিয়ে তিনি বাদ্যযন্ত্র সহ দলের নেতা কর্মীদের নিয়ে র্যালি করে মাচানতলা যান সৌমিত্র খাঁ এবং সেখান থেকেই তার পরবর্তীতে জেলা শাসকের অফিস চত্বরে গিয়ে মনোনয়ন জমা দেন সৌমিত্র। একজন বাঙালি হিসেবে গর্বিত বোধ করি। আমি বাঙালি, আমি গর্বিত বোধ করি, তাই এসছি ধুতি পাঞ্জাবি পরে। আমি দুর্গাপুর আর হাতে নিঃসন্দেহে গীতা, সত্যের জয় হবে, সত্যের জয় হবে। আমি সনাতনী ধর্মে বিশ্বাস করি, আমি জ্যোতিষশাস্ত্র মেনে চলি, তাই আমার 12টা 4 মধ্যে নমিনেশন কমপ্লিট করব। আর এখন সময় আরো একটা বিরতির। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরেলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো এবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে আদালত অবমাননার আর্জি হাইকোর্টের। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে আদালত অবমাননার আর্জি হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ, মামলা গ্রহণ করার আর্জি কৌস্তুভ বাগচির। একেবারেই মধুবন্তী, তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন, সেই মামলায় নতুন আবেদন করতে পারেন, আলাদা করে মামলা গ্রহণ করবেন না, এমনটাই জানিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। আবারও জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার একাধিক আর্জি করেছেন কৌস্তভ বাগচি। মামলা গ্রহণ করার আর্জি জানিয়েছিলেন কৌস্তভ বাগচি এবং সে বিষয়ে একাধিক মন্তব্য করেছেন এবার হাইকোর্টের প্রধান বিচারপতি। সেই মামলায় নতুন আবেদন করতে পারেন, এমনটাই জানিয়েছেন
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আলাদা করে মামলা গ্রহণ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননা সংক্রান্ত বক্তব্যের বিরুদ্ধে মামলা গ্রহণ করার আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আইনজীবী কৌস্তুভ বাগচির। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম জানালেন, এর আগেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত অবমাননা সংক্রান্ত মামলা ইতিমধ্যেই গ্রহণ করেছেন। এখন আইনজীবী চাইলে সেই মামলার এই বিষয়টি যুক্ত করতে আবেদন জানাতে পারেন, কিন্তু প্রধান বিচারপতি আলাদা করে এই বিষয়ে কোনো মামলা গ্রহণ করবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কর্মসূচি আপনাদের জানিয়ে রাখি। জোড়া কর্মসূচি হাওড়ার আমতার বাক্সি মাঠে প্রথম জনসভা। একদমই মধুবন্তী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি অর্থাৎ আছেন উলুবেড়িয়ার প্রার্থী অর্থাৎ সাজদা আহমেদ, তার সমর্থনে কিন্তু সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার পরবর্তীতে দাসনগর থেকে রোড শো করে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে সাজদা আহমেদ, তার সমর্থনে সভা করবেন তিনি উলুবেড়িয়ায়, তার পাশাপাশি দাসনগর থেকে রোড শো করবেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। কথা বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কর্মসূচি নিয়ে। জগন্নাথ, কি জানা যাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সভা রয়েছে উলুবেড়িয়ায়, শিবপুরে রোড শো রয়েছে, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, একবারে ঠিকই বলেছো। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জোড়া কর্মসূচি হাওড়া গ্রামীণে জনসভা রয়েছে, সদরে রয়েছে একটি রোড শো এবং রোড শোতে উপস্থিত থাকবে প্রসূন বন্দ্যোপাধ্যায় ছাড়া এই হাওড়ার যেটা নেতৃত্ব আছে তারা সকলে। তবে তোমাকে বলে রাখি যে উলুবেড়িয়াতে যেটা হবে আমতার বাক্সি ফুটবল মাঠে উলুবেড়িয়া তৃণমূলের সাজদা আহমেদের সমর্থনে এই জনসভা। এরপরে তিনি হাওড়া তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দাসনগর থেকে মুক্তারাম দে হাই স্কুল পর্যন্ত একটি রোড শো থাকবে, যেখানে তোমাকে বলে রাখি হেলিকপ্টারে করে এই আমতার মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে। ওখানে জনসভা করার পর তারপরে বিকেল 5টা নাগাদ এই দাসনগর মোড় থেকে মুক্তারাম দে হাই স্কুল পর্যন্ত রোড শো করবে। এখানে নেতৃত্বরা যেরকম থাকবে, তার পাশাপাশি হাওড়া সিটি পুলিশের তরফ থেকে নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং সাজানো হয়েছে একেবারে সুন্দরভাবে। যুব যারা রয়েছে তৃণমূলের তরফ থেকে তারা পোস্টার ব্যানারে একবারে ভরে দিয়েছে। প্রসূন বন্দ্যোপাধ্যায় 3বার হাওড়া থেকে জয়ী হয়েছে, 4র্থবার দাঁড়িয়েছে, তার সমর্থনে এই রোড শো করা হচ্ছে দাসনগর মোড় থেকে মুক্তারাম দে হাই স্কুল পর্যন্ত। এবং আমতায় জনসভা কি বক্তৃতা রাখি সেটা দেখা সাজদা আহমেদের সমর্থনে। তবে একদম প্রস্তুতি চূড়ান্ত, এলেই জনসভা শুরু হয়ে যাবে। ধন্যবাদ জগন্নাথ। কথা বললাম আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তর সঙ্গে। এবার মধুবন্তী, আমরা যে খবরের দিকে নজর রাখবো, সাত সকালেই আমরা দেখেছি ফের শহরে বিধ্বংসী আগুন। ভোর 5টায় নাখোদা মসজিদের কাছে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে, এমনটাই জানা গিয়েছিল এবং পরবর্তীতে যদিও দমকলের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের 13টি ইঞ্জিন কাজ করে এবং সেই আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র ফিরহাদ হাকিম, ছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়। শুভঙ্কর মন্ডল এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, কথা বলবো তার সঙ্গে। তার আগে যে ছবি আপনাদের দেখাচ্ছি, ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু, বিধ্বংসী আগুন লাগে বড়বাজারে সাত সকালেই, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি হয়েছিল ঘটনাস্থল থেকে সেই ছবি তুলে ধরেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডল, সেই ছবি দেখাবো আপনাদের। ভোর 5:05 নাগাদ 119 রবীন্দ্র সরণি একটি বহুতলের পেছনে থাকা একটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে এবং সম্পূর্ণ গোডাউন পুরো ছাড়খাড় হয়ে যায়। আমার ঠিক পেছনে সেই গোডাউন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পোলিং প্রসেসও শেষ হয়েছে এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। দমকলের 15টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং দমকল মন্ত্রী সুজিত বসু এবং কলকাতা মহানাগরিক ফিরহাদ হাকিম তারা আসেন এখানে এবং সুজিত বোস তিনি জানিয়েছেন যে এখানে বিভিন্নভাবে একাধিক দাহ্য পদার্থ, বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্র, জুতো সেগুলো মজুদ ছিল, যেগুলো সম্পূর্ণভাবে পুড়ে যায়। স্বাভাবিকভাবেই কোনো রকম কোনো ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না বলেও জানানো হয়েছে এবং কী কারণে এই আগুন লাগলো সেই বিষয় নিয়েও দমকল তদন্ত করবে বলে জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে, আগুন
লাগার পর স্বাভাবিকভাবে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে, স্থানীয়রাও সাহায্যের হাত বাড়ান এবং এই মুহূর্তে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে জানা গেছে। ক্যামেরা দিলীপ রায়ের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। অন্যদিকে বড়বাজারে আগুনের ঘটনাকে ছাপিয়ে ভোটের উত্তাপ বেড়েছে। ঘটনাস্থলে তাপস রায়, উত্তর কলকাতার বিজেপি প্রার্থী, তিনি আসতেই উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূল কাউন্সিলের সঙ্গে কথা কাটাকাটি, বিজেপি তৃণমূল একেবারে হাতাহাতি পর্যন্ত গড়ালো। দেখুন সেই ছবি। দেখো এই মুহূর্তে যে জায়গা রয়েছে যেখানে কিন্তু এই আগুনের বুকবিবর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেইখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছ আজ কমিশনে নালিশ জানাতে পারে বিজেপি। তাপস রায় ছবি তুলতে এসেছিলেন এমনটাই মন্তব্য করে তাপস রায় অর্থাৎ উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়কে কটাক্ষ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। এর পরবর্তীতে, ঘটনার পরবর্তীতে তাপস রায় তিনি কি বলেছেন শুনুন। খবর পেয়েছি তখন এসেছি। এটা কি ওরা ঠিক করে দেবে নাকি আমি কখন আসবো? এখনো বন্ধ, ওদের এমএলএ এমপি আসেনি কেন? ওদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় কি এসছে? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে গিয়ে প্রশ্ন করুন তিনি কেন আসেননি। এর আগেও একটা আমাদের প্রার্থী তাপস রায় এখানে এসে দাঁড়িয়ে রয়েছেন। তাপস রায় তিনি নাকি ছবি তুলতে এসেছিলেন, এমনই কটাক্ষ ফিরহাদ হাকিমের। আর কি বললেন শুনুন। আসলে প্রবলেম হচ্ছে যে ইলেকশনে নতুন দাঁড়ানোর পরে যখন কেউ নতুনভাবে ওইদিকে যায় না, সে বেশি ভাউ করে। এখন তাপসদার সমস্যা হয়েছে যে একবার রেড হওয়ার পরে ভয় পেয়ে গিয়ে ওদিকে গেছে। এখন ওরা যদি আবার রেগে যায় তাহলে যাবে কোথায়? সেই ভয় উনি করছেন, ঠিকই আছে। মধুবন্তী, আমরা এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। বঙ্গে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে লুয়ের সতর্কতাও রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর ও বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা বাঁকুড়া ও বীরভূমেও। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে যে শুক্রবার পর্যন্ত এই তাপপ্রবাহের যে পরিস্থিতি তা কিন্তু বজায় থাকবে, যদিও সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সুখবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি এবং সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস। বঙ্গে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস, এটা এই মুহূর্তে যতটা স্বস্তিদায়ক, কিন্তু সপ্তাহান্তে যেহেতু বৃষ্টির সম্ভাবনা, তার আগে পর্যন্ত শুক্রবার অবধি তাপপ্রবাহের সতর্কতা কিন্তু জারি থাকছে। অবশ্যই এই অবস্থা বদলাবে, আরও কিছুটা সময় লাগবে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। আরও আজকের মতো এ পর্যন্তই। দেখে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।